হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মিসিং উইমেন। আর এটি একটি মিস্ট্রি থ্রিলার সিনেমা, যেটার স্ক্রিপ্ট আমাদের মতো একজন দর্শক আমাদেরকে পাঠিয়েছেন। তো যাই হোক, সিনেমার কাহিনীটা অনেক ভালো, অনেক ইউনিক একটা কাহিনী, বরাবরই কোরিয়ান অন্যান্য সিনেমার মতো সুন্দর একটা কাহিনী। বাট আমি নিশ্চিত নই কতখানি ভালো মতো আমি তোমাদেরকে বোঝাতে পারবো, কারণ অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এমনকি ওই স্ক্রিপ্টেও গল্পটা অনেক সুন্দরভাবে সাজিয়ে লেখা হয়নি। তবে তারপরেও যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আর কি। তবে তার আগে এই মুভি সম্পর্কে ছোট্ট কয়েকটা ফ্যাক্ট বলি। মুভিটি রিলিজ পেয়েছিল 2016 সালে সাউথ কোরিয়াতে। নির্মাণে ব্যয় হয়েছিল 35 কোটি টাকার মতো বাংলাদেশি, আর বক্স অফিসে আয় করেছিল 85 কোটি টাকার মতো। এবং এটার IMDb রেটও অনেক ভালো, 10-এর 6.5। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে যাই। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে, তোমরা সেই বিজ্ঞাপনটাকে ডাইরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। আর এর জন্য খুব সহজ একটা সিস্টেম রয়েছে আমাদের। ডিসক্রিপশনে যাবে, ড্রশনে ক্লিক করবে। আমি আবারও বলছি, ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি, যারা মোবাইলে যা দেখছো ভিডিওটা দেখো, ডিসক্রিপশনে যাবে এভাবে ক্লিক করে, তারপর ওখানে যে ডুরেশনটা দেওয়া রয়েছে, মিনিট দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করলে ডাইরেক্ট তুমি মূল ভিডিওতে চলে যাবে। তো আমরা বিজ্ঞাপন প্লে করে দিই, তুমি মূল ভিডিওতে চলে যাও। গাইস, তুমি এমন একটা গেম খুঁজছো যেটা খেলে তুমি স্যাটিসফাইডও হবে প্লাস রেজাল্টও পাবে, আর তুমি তোমার ব্রাউজারে কি কমপ্লিটলি ইউজ করতে পারো। এটা একটা সিম্পল ইফেক্টিভ সিক্রেট। আর এই গেমে তুমি তোমার ট্র্যাক হিস্ট্রিতে অ্যাকশন করতে পারবে। আর তুমি যদি খুব বেশি গ্রিডি হয়ে থাকো, তাহলে এটা তোমার রেজাল্টে ইফেক্ট করতে পারে। আর ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করলে এবং আবার চেষ্টা করলে তুমি একটা ডিফারেন্ট রেজাল্ট পাবে। আর এই জন্যই অনলাইন গেমিংটা হচ্ছে একটা লাইফ হ্যাকের মতো। এটা এমন একটা মজার একটা এক্সপিরিয়েন্স যেটা তোমাকে অন্য ধরনের একটা অনুভূতি দিবে। তো কৌতূহলী থাকো এবং অলওয়েজ চেষ্টা করো তোমার নলেজকে আরো বুস্ট করার জন্য। আর যে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে তুমি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারো। তো কিসের জন্য অপেক্ষা করছো? তো তুমি চাইলে তুমি তোমার কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সকে বাড়াতে পারো। আর আমাদের যে প্রোমো কোড RANDOM7, এটা ব্যবহার করতে কিন্তু ভুলো না। এটা ব্যবহার করলে আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তার জন্য তুমি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে বোনাস পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং 250টা ফ্রি স্পিনও পেতে পারো সাইন আপের সময়। তো মোস্ট ভিডিওর সাথে সেভ থাকো এবং দেখো কি ম্যাজিক ঘটে। তবে যে বিজ্ঞাপনে আসুক না কোনো, তোমরা জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো সিনেমার শুরুতে এমিলি নামের আমাদের একটা মহিলাকে দেখানো হয়, আর তার সাথে কিছুদিন আগে তার স্বামীর ডিভোর্স হয়েছে, আর সে বর্তমানে তার ছোট মেয়ে ডাইসুনকে নিয়ে আলাদা থাকে। তো এমিলি মূলত একজন কর্পোরেট উইমেন, বা মনে করো যে তোমার কর্পোরেট অফিসে চাকরি করে। তো টাকা পয়সা তার সমস্যা নয়, মোটামুটি ভালো বেতন পায়। তো যেহেতু অফিসের কাজের অনেক চাপ রয়েছে, আবার মেয়েকে দেখাশোনা করতে হবে, তো এ কারণে তার অনেক কষ্ট হয়। আর এর জন্য সে একজন কাজের মেয়ে রাখে, যার নাম হচ্ছে হানবি। তবে এই হানবি মেয়ের আবার কিছু সমস্যা রয়েছে, এটা আমরা একটু পরে জানবো আর কি। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই মোটামুটি হয়তো 1 মাস হয়ে গিয়েছে, এমিলি করে কি হানবিকে স্যালারি দিয়ে অফিসে চলে যাচ্ছে। তো এরপর সে যখন রাতে বাসায় ফিরে আসে অনেক ক্লান্ত হয়ে, সে কারো খোঁজ খবর নিতে পারে না, সোফায় ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে যখন ঘুম ভাঙে, এমিলি তার মেয়েকেও দেখতে পায় না, এবং তার যে কাজের মেয়ে হানবিকেও কোথাও দেখতে পায় না। তো ভাবে হানবি হয়তো তার মেয়েকে নিয়ে আশেপাশের বাইরে ঘুরছে, কারণ 1 মাস অলরেডি রয়েছে, ওর উপর ওরকম সন্দেহ আসেনি। তো এই জন্য টেনশন না নিয়ে বাসা থেকে একটা মিটিং এর জন্য বের হয়। কিন্তু মিটিংটা আসলে আদালতে হবে আর কি। আর আমরা বুঝতে পারি যে এমিলির সাথে তার স্বামীর একটা বিশেষ কেস চলছে, আর ওই কেসটা চলছে হচ্ছে তাদের মেয়ে ডাইসুনকে নিয়ে। তো এমিলি চাইছে তার মেয়ে তার কাছে থাক, কিন্তু এমিলির যে শাশুড়ি সে চায় তার নাতনি তার কাছে থাকবে। কিন্তু এমিলির স্বামী তার মেয়ে কার কাছে থাকলো সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তার জাস্ট চিন্তা ভাবনা একটাই, সে আরেকটা মেয়েকে বিয়ে করবে। তার এই মেয়ে নিয়ে তার কোনো টেনশন নেই। তো যাই হোক, তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এমিলির মাথায় অনেক ধরনের চাপ রয়েছে। একে তো চাকরির চাপ, ফ্যামিলি চালানোর চাপ, তারপর আবার মেয়ে হারাবে কিনা সেটার একটা টেনশন। তো এরপর দিন শেষে সে যখন বাসায় আসে, সে তখনও তার কাজের মেয়ে আর নিজের মেয়েকে দেখতে পায় না। তো এবার ওর একটা টেনশন ঢুকে পড়ে এবং ও অনেক বড় ধরনের একটা চিন্তায় পড়ে যায়। আর তারপর ও নিজের মেয়েকে খুঁজতে বের হয়। তো এমিলি অনেক চিন্তায় পড়ে যায়, আর সে তার মেয়েকে খুঁজতে বের হয়। আর বেরোনোর সময় গার্ডকে জিজ্ঞাসা করলে গার্ড জানায় যে আপনার মেয়ে আর আপনার কাজের মেয়ে তো খুব ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, তবে আজকে আপনার কাজের মেয়ের ব্যবহার একটু আমার কাছে অন্যরকম লেগেছে। তো যাই হোক, এরপর এমিলি করে কি দ্রুত তার বিল্ডিং এরই 505 নম্বর ফ্ল্যাটে যায়। তো এখানে এসেছে, এটার কারণ হচ্ছে এই বাসার মহিলার যে কাজের মেয়ে রয়েছে, সেই কাজের মেয়ে মূলত হানবিকে এমিলির জন্য ঠিক করে দিয়েছিল। তো হানবির যেহেতু ফোন নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে, তাই এমিলি যায় ওই মহিলার কাছে তার কাজের মেয়ের নাম্বার নিতে, যাতে করে সে হানবির ব্যাপারে খোঁজ নিতে পারে। তো এরপর এমিলি ভাবতে থাকে যে সে কেন এর আগে হানবিকে কাজে রেখেছিল। তো এরপর যখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আমরা জানতে পারি যে হানবি মেয়ের যে সমস্যা সেটা হচ্ছে সে একজন চাইনিজ। সে পালিয়ে কোরিয়াতে রয়েছে, আর বৈধ কাগজপত্র নেই, আর সে কোরিয়ান ভাষা ভালো মতো বুঝতো না। তবে চাইনিজ যেই টাইপ মেয়েরা থাকে, ওরা খুব অসহায় হয়ে থাকে, আর এর জন্য ওরা কাজ খুব ভালো করে আর কি। তো সেই হিসাবে ওর যখন একটা কাজের মেয়ের দরকার ছিল, তখন ওই 505 নম্বর ফ্ল্যাটের যে মহিলা, তার যে কাজের মেয়ে, সেই মূলত হানবিকে এমিলির বাসায় কাজে নিয়ে এসেছিল। তো এরপর হানবি যখন প্রথম দিন কাজে এসেছিল, সেই দিন ডাইসুন মানে বাচ্চাটা অনেক কান্না করছিল, কিন্তু হানবি মুহূর্তে তার কান্না থামিয়ে ফেলে, যেটা দেখে এমিলি খুব অবাক হয়ে যায় এবং মুগ্ধ হয়ে যায়। তো তখন থেকে সে মূলত হানবির উপর অনেক ভরসা পেয়ে যায় এবং হানবিকে কাজে রেখে দেয়। আর তারপর থেকে সব তো ভালোই চলছিল। তো হঠাৎ করে একটা কি ঘটনা ঘটলো। তো যাই হোক, এরপর এমিলি করে কি ওই বাসার কাজের মেয়েকে কল করে, যে আর কি হানবিকে ওকে ম্যানেজ করে দিয়েছিল। আর তারপর সে তার সাবেক স্বামীকে কল করে এবং বলে আমার মেয়ে
মেয়েকে তোমার মা তো আবার নিয়ে যায়নি তো, কিন্তু ওর স্বামী উল্টো রাগ করে ফোনটা রেখে দেয় যে কি ফালতু কথা বলছো। আর তারপর এমিলি করে কি হানভিকে একটা ভয়েস মেসেজ দেওয়ার মোবাইলে, যেহেতু ফোনে সরাসরি পাওয়া যাচ্ছে না, জাস্ট ভয়েসে বলে তোমার মেয়ে কি ঠিক আছে, কোনো সমস্যা হলে প্লিজ আমাকে জানিও। আবার এদিকে আমরা দেখতে পাই এমিলির স্বামী ছিল একজন ডক্টর। তো এমিলি তখন করে কি হানভির ঘরে গিয়ে ওর ড্রয়ারের জিনিসপত্র খুঁজতে থাকে, আর সেখানে এমিলি করে কি তার নিজের স্বামীর আইডি কার্ড খুঁজে পায়। তো এটা দেখে একটু অবাক হয় কিন্তু গুরুত্ব দেয় না। আর তারপর এমিলি যায় হচ্ছে পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেইন করতে, এবং সে পুলিশ অফিসারকে হানভির আইডি দেয়, মানে চাইনিজ ওই মেয়েটার আইডি দেয়। আই মিন এটা পার্মানেন্ট আইডি না, টেম্পোরারি আইডি। কিন্তু তখনই এমিলির কাছে উকিলের কল আসে, এবং উকিল তখন জানতে চায় যে তুমি কি নিজের মেয়েকে লুকিয়ে রেখেছো, তুমি যদি এমনটা করে থাকো তুমি তোমার মেয়ের দায়িত্ব পাবে না, আদালত অবমাননার দায়ে পরবর্তী 20 বছরও তুমি তোমার মেয়েকে দেখতে পাবে না। তো এই কথা শুনে এমিলি আরো চিন্তায় পড়ে যায়। আর তারপর এমিলি করে কি থানায় মিসিং কমপ্লেন না রেখে ডাইরেক্ট হানভির আইডি নিয়ে নিজেই খোঁজ করতে বেরিয়ে পড়ে। আর তারপর এমিলি করে কি ওই আইডিতে যে টেম্পোরারি ঠিকানা ছিল সেই ঠিকানায় যায় বা বাসায় যায়। আর সেখানে গিয়ে এমিলি হানভির সম্পর্কে জানতে চায়, বাট এটা ছিল মনে করো একটা বস্তি এলাকা যেখানে থার্ড ক্লাস মানুষরা থাকতো। মানে এখানে আমি ছোট করার জন্য বলিনি, স্ক্রিপ্টে এরকমই লেখা রয়েছে। ওই মহিলা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয়, দেখা যায় এমিলি ঘুম থেকে উঠেছে, আর তখনই তার শাশুড়ি তার বাসায় আসে ডাইসুনের বা বাচ্চার খোঁজ নিতে। সে ডাইসুনকে দেখতে চায়, কিন্তু এমিলি বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য দ্রুত বাসা লক করে গাড়ি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই তার ফোনে কল আসে, আর কলটা করেছিল হচ্ছে যে হানভিকে এমিলির বাসায় কাজ ঠিক করে দিয়েছিল, আই মিন ওই বাড়ির কাজের মেয়ে। আর ওই কাজের মেয়েটা তখন জানায়, একটা কথা আপনাকে আমি কখনো বলিনি, আমি যে আপনাকে হানভিকে ম্যানেজ করে দিয়েছি ব্যাপারটা তা নয়, হানভি মূলত আমাকে টাকা দিয়েছিল যাতে আমি আপনার বাড়িতে ওকে কাজ পাইয়ে দিই। তো এখানে আমরা বুঝতে পারি যে হানভি আগে থেকে এমিলিকে চিনত, এবং বিশেষ একটা উদ্দেশ্য নিয়েই সে এমিলির বাড়িতে এসেছিল। কিন্তু কি উদ্দেশ্য থাকতে পারে? তো যাই হোক, এরপর দেখা যায় এমিলি হসপিটালে গিয়েছে একটা, আর সেখানে রিসিপশনিস্টের কাছ থেকে জানতে চায় যে ডাইসুন নামে কোনো বাচ্চাকে এর আগে ভর্তি করা হয়েছিল কিনা। তবে এটা হসপিটাল, এটা দেখে মনে হচ্ছে ডে কেয়ার সেন্টার আর কি, প্লাস হসপিটাল। তো ওখান থেকে রিসিপশনিস্ট জানায় হ্যাঁ, ডাইসুন নামের একটা বাচ্চাকে তার মা এখানে নিয়ে এসেছিল। তো এমিলি তখন বলল মা তো আমি। তো হানভি তাহলে মিথ্যে পরিচয় কেন দিল, ওর মা কেন সাজলো? তো এখানে আমাদের মনে আরেকটা প্রশ্ন আসে যে হানভি কেন এই বাচ্চা মেয়েটার মা সাজতে চাইবে, ও একটা কাজের মেয়েও কেন মালকিনের মেয়ের মা সাজতে চাইবে? তো যাই হোক, এরপর রিসিপশনিস্ট তাকে আরো বলে যে হানভি এখান থেকে 1 মাসের জোড়ার ওষুধ নিয়ে গিয়েছে, আর এরকম কাজ তখনই কেউ করে যখন কেউ অনেক দূরের পথের একটা যাত্রা করতে যায়। আর এরপর আমাদের একটা লোককে দেখানো হয় যার নাম হচ্ছে পার্ক, এবং প্রত্যেক কোরিয়ান সিনেমাতে পার্ক নামে একজন লোক থাকবে আর কি। তো যাই হোক, সে করে কি আবার এমিলির বাসায় হানভিকে খুঁজতে এসেছে। তো এমিলি তখন জানায় আমি তো নিজে হানভিকে খুঁজছি, তো তুমি হানভিকে কেন খুঁজছো? তো পার্ক তখন জানায় আমি হানভির কাছে টাকা পেতাম। তো এমিলি তখন লোকটিকে বলে দেখো, হানভি তা উল্টো আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, তুমি যদি হানভির সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকো তাহলে আমাকে প্লিজ জানাবে। আর এই কথা বলে এমিলি কান্না করতে থাকে। আর তখন পার্ক করে কি এমিলিকে একটা মেসেজ পার্লারে নিয়ে যায়, যেখানে হানভি আগে কাজ করতো। মেসেজ পার্লার মানে বুঝতেই পারছো, বেকায়দা জায়গা আর কি। কলকাতা শহরের মনে করো যে অ্যাভেলেবল সব জায়গায় এরকম মেসেজ পার্লার রয়েছে। তো যাই হোক, এরপর এমিলি পার্লারের মালিকের কাছ থেকে হানির ব্যাপারে জানতে চায়, আর মালিক তখন তাকে জানায় আমি নিজেও তো হানভিকে খুঁজছি, ওই হারামজাতি অনেকদিন আগে আমার অনেকগুলো টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছে, এরপর থেকে ওর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তারপরে এমিলি করে কি তার নিজের নাম্বারটা ওই মেসেজ পার্লারের মালিককে দিয়ে আসে, এবং বলে হানভির ব্যাপারে কোনো যদি তথ্য পান আমাকে জানাবেন। তো এই কথা বলে এমিলি সেখান থেকে বের হয়ে আসে, আর তখনই তার ফোনে একটা কল আসে, আর ফোনের ওপার থেকে বলা হয় যে তোমার মেয়ে আমাদের কাছে রয়েছে, আর তুমি যদি আমাদের কথা মেনে চলো তাহলে তোমার কিছুই হবে না। আর তারা এমিলিকে দুটো শর্ত দেয়। প্রথম শর্তটা হচ্ছে পুলিশকে জানানো যাবে না, আর দ্বিতীয় শর্তটি হচ্ছে পার্ক নামের লোকটাকে যেন বলা হয় যে তোমার মেয়ে হসপিটালে রয়েছে, তুমি সেখানে যাবে, এর জন্য পার্কের কাছ থেকে তুমি সরে যাও। তো এমিলি নিজের মেয়েকে বাঁচাবে, এর জন্য তাই করে। এবং এখানে এমিলি অনেক ভয় পেয়ে যায় যে তার মেয়ে আর হানভি হয়তো ওদের দুজনকে কেউ কিডন্যাপ করেছে। তো এরপর আবার এমিলিকে ফোন দেওয়া হয় এবং বলা হয় তুমি একটা সামনে বুথে যাও এবং সেখান থেকে আমাদের এই অ্যাকাউন্টে $30,000 পাঠিয়ে দাও। তো এমিলি যখন সেই বুথে গিয়ে টাকা পাঠানোর চেষ্টা করে তখন বারবার ট্রান্সফার ফেল আসছিল। তো তখনই কিডন্যাপার ভয় দেখে, আর এমিলি তখন দেখতে পায় যে ওর অ্যাকাউন্টে তো রয়েছে মাত্র $7,500, $30,000 তো নাই, যাবে কিভাবে? আর এত দ্রুত তো $30,000 ম্যানেজ করা পসিবলও নয়। তো কিডন্যাপার বলে ওই টাকায় পাঠিয়ে দাও। আর তারপর এমিলিকে তার একটা ঠিকানা দেয়, বলে ওখানে গিয়ে তোমার বাচ্চা নিয়ে নিও। তো এমিলি দ্রুত ট্যাক্সি দিয়ে সেখানে রওনা হয়, আর যাওয়ার পথে পুলিশকেও কল করে লোকেশন দিয়ে দেয়। তো এরপর এমিলি যখন সেই লোকেশনে আসে, সে চারদিকে ডাইসনকে খুঁজতে থাকে, বাট কোথাও খুঁজে পাওয়া যায় না। আর তখনই কাছাকাছি একটা নদীর পাশে ডাইসনের ব্যবহৃত খেলনার পুতুল দেখা যায়। তো এটা দেখে এমিলি তো ভয় পেয়ে যায়। তো এরপর এমিলি আসে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে, আর পুলিশ তাকে জানায় যে আমার মেয়েকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পুলিশ উল্টো তাকে প্রশ্ন করে আপনি 2 দিন পরে কেন আপনি কমপ্লেন করতে এসেছেন? তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে কিন্তু এমিলি কমপ্লেন করতে গিয়েছিল, বাট কমপ্লেনটি লেখায়নি। তো এরপর যখন এমিলি সব কথা খুলে বলে যে কিডন্যাপ হয়েছে, এরকম টাকা ট্রান্সফার করে দিয়েছে, তো পুলিশ যখন কিডন্যাপারের ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করে দেখতে পায় যেটা একটা ক্রিপ্টোকারেন্সি, যেটাকে মনে করো ট্র্যাক করা পসিবল নয়। এবং এখানে ওই পুলিশ বলে যে আপনার সাথে স্ক্যাম হয়েছে, মানে আপনার মেয়ের যে হারিয়ে গিয়েছে এই খবরটা স্ক্যামাররা জানতে পেরেছে, আর এই সুযোগটা ওরা নিয়েছে। মানে বিষয়টা হয়তো বুঝতে পেরেছো, মানে অমুকের মেয়ে হারিয়ে গিয়েছে, আমি সেই সুযোগে করলাম কি অমুককে ফোন দিলাম, মেয়ে আমার কাছে রয়েছে, টাকা পাঠাই দেন, মেয়ে পাঠাই দিচ্ছি। তো এই ঘটনাটা হয়েছে। তো এখানে তখন এমিলি আরো শক খেয়ে যায় এবং ও বুঝতে পারে তাহলে তো ডাইসন আর হানভি কিডন্যাপ হয়নি, তাহলে হানভি হয়তো আমার মেয়েকে নিয়ে গিয়েছে। তো এই জন্য এমিলি পুলিশ
পুলিশদের অনুরোধ করে তার মেয়েকে খুঁজে দেওয়ার জন্য। তো এই জন্য পুলিশ করে কি এমিলির কাছে হানবির ছবি চায়, বাট এমিলির কাছে হানবির কোনো ছবি ছিল না, মানে 1 মাস কাজ করেছে অথচ কোনো ছবি রাখেনি। আর তখন সেখানে এমিলির শাশুড়ি এসে পুলিশ স্টেশনে উল্টাপাল্টা এমিলিকে মারতে থাকে এবং সব দোষ দিতে থাকে এমিলির, যে তুই আমার নাতনিকে হারিয়েছিস। চিন্তা করো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তো যাই হোক, এরপর পুলিশ শাশুড়িকে শান্ত করে আর তারপর দেখা যায় এমিলির উকিলও এমিলির সাথে দেখা করতে এসেছে এবং বলে তুমি যদি সত্যি ডাইসনকে লুকিয়ে রাখো তাহলে আমাকে খুলে বলো, কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু কোর্টের রায় আসবে। যদি তুমি সত্যি লুকিয়ে রাখো রায় কিন্তু তোমার পক্ষে আসবে না। তো এমিলি তখন বলে আমি সত্যি কিছু জানি না, উল্টো আমার কাজের মেয়ে এমিলিকে কিডন্যাপ করেছে। কিন্তু এমিলির উকিল এমিলিকে বিশ্বাস করে না এখন। তো এটা বুঝতে পেরে এমিলির অনেক কষ্ট হয় এবং সেখান থেকে বের হয়ে আসে। আর তারপর এমিলি করে কি তার বিল্ডিং এ এসে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। আর এমিলি দেখতে পায় হানবি সেই দিন সকাল 9:30টায় পুরোপুরি রেডি হয়ে, মানে কাপড় চোপড় ব্যাগটা গুছিয়ে বাসা থেকে বের হয়েছে বাচ্চা চুরির উদ্দেশ্যে। আর অন্যদিকে দারোয়ানের কাছে একটা ছেলে এসেছে এমিলির কাছে, মানে এই ঘটনাটা যেহেতু ছড়িয়ে গিয়েছে এই জন্য ছেলেটা খবর পেয়ে দারোয়ানকে একটা অদ্ভুত তথ্য দেয়। সেটা হচ্ছে গত মাসে, মানে ওই হানবিকে কাজে নেওয়ার আগে এমিলির যে আগের কাজের মহিলা ছিল সে যখন ডাইসনকে নিয়ে বের হচ্ছিল তখন একটা মেয়ে সাইকেল দিয়ে ডাইসনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর সেই মেয়েটাই তার নতুন কাজের মেয়ে ছিল হানবি। তো এটা জানার পরে আমাদের মনে আরেকটা প্রশ্ন আসে, যে প্রথম প্রশ্নটা হচ্ছে হানবি টাকা দিয়ে এমিলির বাড়িতে চাকরি দিয়েছে, আরেকটা কারণ হচ্ছে চাকরি নেওয়ার আগে সে এমিলির মেয়েকে টার্গেটও করেছিল। তো হানবির উদ্দেশ্য কি, কেন এগুলো করছে? তো যাই হোক, এরপর এমিলি তার বিল্ডিং থেকে বের হয় আর সেখানে একটা পুলিশ অফিসার আসে ইনভেস্টিগেট করতে। তো পুলিশ এমিলিকে কল করলে এমিলি তাদেরকে জানায় দেখুন আপনাদের উপর আমি ভরসা পাই না, আমার মেয়েকে আমার নিজেকেই খুঁজে বের করতে হবে। তো এরপর এমিলি আবারও সেই পার্লারে যায় এবং হানবির ব্যাপারে আরো তথ্য জানতে চায়, বাট সেই মহিলা তাকে একই উত্তর দেয়। আর তখন এমিলি বুঝতে পারে যে এগুলো টাকার লোভ, এদের টাকা দিতে হবে। তো টাকা দিয়ে যখন দেয় তখন ওই মহিলা সব বলা শুরু করে। সে বলে হেনরি তার কাছে চাকরির জন্য এসেছিল এবং সে তাকে চাকরিও দিয়েছিল। আর হেনরি বা হানবির ফার্স্ট কাস্টমার ছিল পার্ক নামে সেই লোকটি এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে হানবি আমার এখানে যখন কাজ করতো ও মাঝে মাঝে অদ্ভুত আচরণ করতো, কখনো হাসতো কখনো কান্না করতো, দেখে মনে হতো মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। কেন সুস্থ নয় এটার প্রশ্নের উত্তর তোমরা পরে পাবে। তো যাই হোক, এরপর সে করে কি এমিলিকে হানবির কিছু জিনিস দেয় এবং ওই জিনিসগুলোর মধ্যে একটা ছোট বাচ্চার ছবি ছিল। তো তখন এমিলি জানতে চাই বাচ্চার ছবিটা কার। তবে ওই পার্লারের মালিক বলতে পারে না, বলেন যাই না আমি এটা কার বাচ্চা বা কিসের ছবি, বাট হানবির ব্যাগের মধ্যে এই ছবিটা ছিল। কিন্তু ওই ছবির পেছনে একটা স্টুডিওর ঠিকানা ছিল। এমিলি করে কি সেই স্টুডিওতে যায় আর স্টুডিওতে গিয়ে সেই ছবিটা দেখায়। আর তখন স্টুডিওর মালিক করে কি নেগেটিভ খুঁজে বের করে ওদের যতগুলো ছবি তোলা হয়েছিল সেই ছবিগুলো বের করে এবং মায়ের ছবিও বের করে। আর এই ছবি দেখে এমিলি পুরো শক খেয়ে যায়। সে দেখতে পায় যে ওই বাচ্চাটির মা হানবি, তার মানে হানবির নিজের একটা বাচ্চা ছিল আর সেই বাচ্চাটাও ডাইসনের সমবয়সী ছিল। আর অন্যদিকে পুলিশ অফিসাররা যখন এমিলির বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করে তখন তারা জানতে পারে যে এমিলি পুলিশ স্টেশনে যাবার আগে পার্ক নামের একটা লোকের সাথে একটা জায়গায় গিয়েছিল, মানে আমাদের এমিলি ওই যে মেসেজ পার্লারে গেল পার্কের সাথে। তো এই জন্য পুলিশও সেখানে যায় ইনভেস্টিগেট করতে। আর সেখানে গিয়ে তারা জানতে পারে যে হানবির আসল নাম হচ্ছে কিম সুন আর সে একজন চাইনিজ নাগরিক এবং তার ভিসার মেয়াদ আগে শেষ হয়ে গেছে। সে বর্তমানে মনে করো অবৈধভাবে রয়েছে এবং কোরিয়াতে 5 বছর আগে সে যখন এসেছিল তখন হান নামের একটা লোককে সে বিয়ে করেছিল। তো এখানে আমরা একটা ক্লু পাই যে হানবির 5 বছর আগে বিয়ে হয়েছিল আর কি। তো হয়তো সেই ঘরেরই বাচ্চা হবে এটা, কিন্তু তাই বলে হানবি কেন এমিলির বাচ্চা নিয়ে গায়েব হয়ে যাবে? তো পুলিশ এটার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না। আর এরপর পুলিশ আরেকটা তথ্য পায় যে হানবি আগে যে বাসায় থাকতো সেই বাসায় এমিলি গিয়েছিল। তো এরপর পুলিশরাও সেই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর এরপর আমরা দেখতে পাই যে এমিলি বাসার সামনে গিয়ে হান হান বলে ডাকতে থাকে, মানে আজ থেকে 5 বছর আগে যখন আমাদের হানবি কাজের মহিলা যে এমিলির বাচ্চাকে নিয়ে পালিয়ে গিয়েছে, ও যাকে বিয়ে করেছিল তার নাম হচ্ছে হান। তো এই বাড়িতে ওরা প্রথমে থাকতো হান আর হানবি। তো এমিলি ডাকতে থাকে হান হান বলে হানবির স্বামীকে, কিন্তু তখন ওই বাসা থেকে যিশুপ নামের একটা লোক বের হয় এবং সে এমিলিকে বলে হ্যাঁ হান, হানবি এবং তার শাশুড়ি একসাথে এই বাড়িতে একসময় তারা থাকতো, কিন্তু হান এবং তার শাশুড়ি হানবির উপর অনেক নির্মম অত্যাচার করতো এবং বাচ্চার যখন জন্ম হয় তখন হানবির কাছ থেকে বাচ্চাটিকে দূরে রাখা হয়। আর এটা সহ্য করতে না পারে একদিন হানবি করে কি তার মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার মেয়ে ছিল অনেক অসুস্থ, তার শ্বাসকষ্টের রোগ ছিল। তো যিশুপ নামের লোক তখন এমিলিকে জানায় ওই দিনের পর থেকে হানবিকে আমরা কখনোই দেখিনি এবং কি হান আর তার শাশুড়ি এখান থেকে চলে গিয়েছে, তাদের আর কোনো খোঁজ জানি না। তবে যিশুপের স্ত্রী এমিলিকে হানবির বাচ্চার একটা ছবি দেখায় আর সেই ছবিটা ছিল কোরিয়ান একটা হসপিটালে। তো এখানে এমিলি তখন একটা ক্লু পেয়ে যায় যে এমিলির বাচ্চা কোরিয়ান অমুক হসপিটালে ছিল। তো এমিলির এখন টার্গেট সেই হসপিটালে গিয়ে খোঁজ নেবে যে হানবির বাচ্চার সাথে কি হয়েছিল। আবার এদিকে পুলিশ এমিলিকে ট্র্যাক করছে যে এমিলি কি করছে না করছে। তো তখন এমিলি করে কি দ্রুত এই বাচ্চাটির ছবি তুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, বাট পুলিশ তারপরে ওকে ধরে ফেলে। অ্যাকচুয়ালি হয়েছে এই কেস এখন উল্টো হয়ে গিয়েছে, এমিলির শাশুড়ি উল্টো ওর নামে মামলা করেছে যে ডাইসুনকে বা এমিলির মেয়েকে এমিলি সামলিয়েছে। তো যাই হোক, এরপর দেখানো হয় এমিলি পুলিশ স্টেশনে বসে রয়েছে আর ভালো করে ছবিটা দেখছিল আর হঠাৎ করে ও চমকে ওঠে এবং সে পুলিশকে অনুরোধ করে যে তাকে যেন ক্যাংনাম ক্যাথলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তারপর সে তার স্বামীকে কল করে এবং বলে হানবির সাথে তোমার কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? কারণ এর আগে আমি দেখেছি হানবির ড্রয়ার থেকে তোমার আইডি কার্ড আমি পেয়েছিলাম। তো এই কারণে এমিলির একটু সন্দেহ হয় যে এমিলির স্বামী কি হানবির সাথে মিলে কোনো ষড়যন্ত্র করছে এমিলিকে ফাঁসাতে। তো এরপর পুলিশ করে কি এমিলিকে নিয়ে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আর যাওয়ার পথে একজন পুলিশ বলে আমরা হানবির সম্পর্কে যে পর্যন্ত খোঁজ পেয়েছি
পেরেছি হানবির মেয়ের লিভারের সমস্যা ছিল আর ওটা পরিবর্তন করা প্রয়োজন, তা না হলে তার মেয়ে বাঁচবে না। তো আমাদের যেটা সন্দেহ, যেহেতু তোমার মেয়ে আর হানবির মেয়ের বয়স একই, সে হয়তো নিজের মেয়েকে বাঁচানোর জন্য তোমার মেয়েকে কিডন্যাপ করেছে যাতে তোমার মেয়ের লিভারটা ট্রান্সপ্লান্ট করতে পারে। চিন্তা করো কোনো মায়ের সামনে যদি এই কথা বলে ওই মায়ের অবস্থা কি হবে। তো এমিলি তো ভয়ে আরো পেয়ে যায়। তো এরপর তারা ফাইনালি সে হসপিটালে আসে আর এমিলি সেখানে একটা সিনিয়র নার্সের কাছ থেকে হানবির সম্পর্কে জিজ্ঞেস করে। তো ওই নার্স তখন হানবিকে চিনতে পারে এবং কিছু তথ্য দেয় যেটা খুব ইমোশনাল একটা তথ্য। তো নার্স তখন বলে 1 বছর আগে হানবি তার মেয়েকে নিয়ে হসপিটালে এসেছিল, ভর্তি করেছিল, কিন্তু হানবি ছিল গরিব, ওর কাছে কোনো টাকা ছিল না। তো এর ফলে যেটা হয় 7 দিন যেতে না যেতেই হসপিটাল কর্তৃপক্ষ তাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল যে তোমার মেয়ের বিল পরিশোধ করো, তা না হলে কিন্তু আমরা এখান থেকে তোমাকে বের করে দেবো। আর যেহেতু হানবি কোনো কোরিয়ান নাগরিক ছিল না, এই জন্য সে তো সরকারের কাছ থেকে কোনো চিকিৎসা লোনও পাবে না বা তার কোনো কোরিয়ান অভিভাবকও নেই। তো এই কারণে সে গিয়েছিল হচ্ছে পার্কের কাছে সাহায্য চাইতে। পার্ক মানে যে ওর কাস্টমার ছিল। তো পার্ক ওকে সাহায্য করতে রাজি হয়, তবে পার্ক মুখে মুখে বলেছিল যে টাকা দেবে, বাট টাকা দেয়নি। কিন্তু এরই মধ্যে হয় কি হসপিটাল কর্তৃপক্ষ তাকে বলে যে তোমার মেয়ের কোনো বিল এখনো পরিশোধ করা হয়নি, ওকে আমরা ডিসচার্জ করে দিয়েছি, ওকে নিয়ে এখন হসপিটাল থেকে নিয়ে চলে যাও। তো হানবি অনেক কান্না করতে থাকে, অনুরোধ করতে থাকে যে আমি আজকের মধ্যে টাকাটা পেয়ে যাব, মানে পার্ক যেহেতু কথা দিয়েছে। তবে তারা কোনো কথা শুনে না আর তারা বাচ্চাটিকে তখন হসপিটালের বেড থেকে ডিসচার্জ করে দেয়। কিন্তু হানবি তখন মনে করে হসপিটালের মধ্যে চিকরি শুরু করে, অনেক চেষ্টা করে, সবার কাছে অনুরোধ করে, হাত জোর করে যে আর মেয়েটা মারা পড়বে, চিকিৎসা হবে, বাট কেউ তাকে সাহায্য করে না। কিন্তু যখন হানবির মেয়েকে ওই বেড থেকে সরানো হয় তখনই এমিলি তার মেয়ে ডাইসনকে নিয়ে ওই হসপিটালে আসে। তার মেয়ের একটু সমস্যা হয়েছিল এবং ওই বেডেই এমিলির মেয়ে ডাইসনকে ভর্তি করা হয়। তো তখনই হানবি করে কি এক দৃষ্টিতে এমিলি আর ওই বেড এবং ওর মেয়ের দিকে তাকিয়ে থাকে, কারণ কিছুক্ষণ আগে ওর মেয়ে ওই বেডে শুয়েছিল কিন্তু টাকার অভাবে ওই বেড থেকে ওর মেয়েকে নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এমিলির কাছে টাকা আছে এই জন্য এমিলির মেয়ে ওই বেডে শুতে পেরেছে। তো এই জন্য ওর মনে তখন হয়তো কোনো একটা জেদ হয়েছে। তো ওই নার্সের কাছ থেকে এইটুক শুনে এমিলির পুরো ঘটনা মনে পড়ে যায় যে হ্যাঁ এই জন্য তোর ফেসটা মানে তো আগে পরিচিত লাগতো। আর এরপর আমরা দেখি এমিলির শাশুড়ি আর পুলিশ মিলে সবাই এমিলির বাসা সার্চ করে আর ওখানে এমিলিও সার্চ করার পরে হানবির বানানো একটা রুমাল খুঁজে পায় যেখানে লেখা ছিল জেন ইন দ্য ফ্রিজ, মানে জেন হচ্ছে ওর মেয়ের নাম, মানে হানবির মেয়ের নাম, ও ফ্রিজের মধ্যে রয়েছে। তো এরপর দ্রুত গিয়ে করে কি হানবির যে বাসায় থাকতো সেই বাসায় ফ্রিজ চেক করে এবং ওই ফ্রিজের মধ্যে তারা জেনের লাশ দেখতে পায়। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে জেনের মৃত্যুর কারণ দেখানো হয়। জেন মানে আর কি হানবির মেয়ে। তো অ্যাকচুয়ালি হানবির যখন তার মেয়েকে নিয়ে শুয়েছিল হঠাৎ করে হানবির জ্বর আসে, শরীর গরম হয়ে যায় এবং এত বেশি গরম হয় যে ওর কাছে মনে হয় আমার মেয়েকে ফ্রিজের মধ্যে ভরে দিই। আর আমরা তো আগে থেকেই জানি যে হানবির একটু মাথায় সমস্যা রয়েছে, কারণ প্রচুর নির্যাতনের শিকার হয়েছে একসময় স্বামীর কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে। তো ও করে কি বাচ্চাটাকে ফ্রিজে রাখে, কিন্তু এর ফলে যা হয় বাচ্চাটা মারা যায়। তো এগুলো তো আগের ঘটনা, ফ্রিজে জাস্ট ওটা বুঝতেই পারছো ডিপ ফ্রিজে মাংসের মতো রয়েছে। আর এরপর দেখা যায় পার্ক নামক সেই লোকটিকে পুলিশ ধরে নিয়ে এসেছে। তো পার্কে যখন মারা হয় তখন পার্ক বলে যে জেন মারা গিয়েছে মূলত আরো 6 মাস আগে, কিন্তু জেন মারা যাওয়ার পরে হানবি আমার কাছে এসেছিল এবং হানবি আমাকে বলেছিল তুই যদি আমার স্বামীকে মেরে ফেলিস তাহলে আমি এমিলির মেয়েকে তোর কাছে এনে দেবো, আর এমিলিরা যেহেতু অনেক ধনী এর বিনিময়ে তুই অনেক টাকা আদায় করতে পারবি। এবং ওই স্ক্যামটা ওই করেছে, পার্কই করেছে আর কি। এর আগে যে 5,500 টাকার স্ক্যাম হলো ওটা পার্কই করেছে। তো এই হিসেবে পার্ক আর হানবির চুক্তি হয়েছিল এবং সে চুক্তি অনুযায়ী সে কি করে হানবির যে স্বামী হানকে মেরে ফেলে। আর তারপর পার্ক পুলিশকে আরো বলে যে এরপর হানবির কথা ছিল যে সে এমিলির মেয়েকে আমার কাছে দিবে, কিন্তু সে কখনোই আমাকে দেয়নি, আর এই জন্য আমি এমিলির বাসায় হানবিকে খুঁজতে গিয়েছিলাম। তো এখানে পার্কের কথা শুনে এমিলি তো চিৎকার করে ফেলে এবং বুঝতে পারে যে হানবি এই সবকিছুর পেছনে মাস্টার মাইন্ড এবং জেদ করে এগুলো করেছে। এবং এখানে এমিলি বলে যে আমি তো ওকে মেরে ফেলবো। আবার ওদিকে পার্ক আরেকটা তথ্য দেয় যে হানবি খুব শীঘ্রই ওর রিটার্ন ভিসা রিনিউ করেছে, মানে চীনে ফেরত যাওয়ার ভিসা রিনিউ করেছে। তো মনে হয় তোমার মেয়েকে নিয়ে চলে যাবে। আর আমার কাছে যেটা মনে হয় যেহেতু ওর মেয়ে মারা গিয়েছে ও হয়তো তোমার মেয়েকে এখন নিজের মেয়ে মনে করছে এবং হয়তো তোমার মেয়ে নিয়ে নিজের দেশে চলে যাবে। তো তখন ওরা দ্রুত রওনা দেয় যেখান থেকে চায়নার উদ্দেশ্যে জাহাজ ছাড়বে এবং সেখানে গিয়ে তন্ন করে খুঁজতে থাকে, বাট কোথাও হানবিকে খুঁজে পাওয়া যায় না। বাট এরপর অনেক খোঁজার পরে ফাইনালি এমিলি এবং হানবি মুখোমুখি হয় এবং ডাইসনকে হানবির করে দেখতে পায়। তো এমিলি যখন এগিয়ে যায়, সবাই যখন এগিয়ে যায়, হানবি তখন ডাইসনকে নিয়ে জাহাজের রেলিং এর উপর চলে যায়, কিন্তু পুলিশ তো চারদিক থেকে ঘিরে ফেলেছে। তো হানবি তখন বলে আমার বাচ্চাকে যদি কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি কিন্তু বাচ্চার সব পানিতে লাফ দেবো। তো এখানে এমিলিও বুঝতে পারে যে হানবি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এবং সে ডাইসনকে নিজের মেয়ে মনে করছে। মানে হানবির ভেতরে যে রাগ জেদটা ছিল, তারপর আবার মেয়ে হারিয়েছে, সবকিছু মিলিয়ে প্রতিশোধ থেকে সবকিছু মিলিয়ে ও মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এবং ডাইসনকে নিজের মেয়ে মনে করছে। তো এমিলিও যেহেতু একজন মা, সে হানবির ব্যাপারটা বুঝতে পারে। তো তখন এমিলিও করে গিয়ে হানবিকে সেই রুমালটা দেখায় যেটা হানবি নিজে লিখেছিল যে আমার মেয়ে ফ্রিজের মধ্যে রয়েছে। তো এইটা যখন হানবি পড়ে তখনই হানবির সকল কিছু মনে পড়ে যায় এবং সে ভালো করে খেয়াল করে দেখে যে ডাইসন তো ওর মেয়ে নয়, এটা তো এমিলির মেয়ে। এবং সে ভুল বুঝতে পেরে পুলিশের কাছে বাচ্চাটিকে দিয়ে দেয়। কিন্তু তখনই হানবি করে কি পানিতে লাফ দেয় সুইসাইড করার জন্য। কিন্তু তখন হানবিকে বাঁচানোর জন্য এমিলিও পানিতে লাফ দেয়, কিন্তু হানবি করে কি এমিলির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর তার বাড়ানো সেই রুমালটা যেটার মধ্যে লেখা ছিল জেন ফ্রিজে রয়েছে, সেই রুমালটা নিয়ে পানির অতল গভীরে তলিয়ে যায়। আর হানবি হয়তো এখানে মনে মনে বলছিল যে আমার প্রিয় মেয়ে, আমি চিরদিনের জন্য তোর কাছে আসছি, তোকে ছেড়ে আর কখনোই যাবো না। তো যাই হোক, এরপর এমিলিকে উদ্ধার করা হয়েছে। আমরা দেখতে পাই এমিলির চক্ষু
খোলে হসপিটালে এবং সে চোখ খোলে ডাইসনকে দেখতে পায়, আর ডাইসন তখন মায়ের বুকে আসে, আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে বাড়তি কোনো কিছু বলার নেই। কি বলবো, আসলে আমাদের সবার সৃষ্টিকর্তা তো একজনই, কিন্তু আমাদের এক একজনকে এক এক রকম সিচুয়েশনের সৃষ্টিকর্তা ফেলে দিয়েছে, এক একজনের এক এক রকম পরীক্ষা নাই। কারো জীবন সারা জীবন কষ্টে যায়, কারো জীবন সারা জীবন সুখেই যায়, কিছু কিছু জীবন হুদাই নষ্ট হয়, কিছু কিছু জীবন হুদাই প্রতিষ্ঠিত হয়ে যায়। মানে কি বলবো, হানবির জন্ম কোরিয়াতে হতে পারতো, একটা ভালো হতে পারতো, মানে ভালো একটা জায়গায় জন্মনো একটা ভাগ্যের ব্যাপার, ভালো একটা পজিশনে জন্মনো একটা ভাগ্যের ব্যাপার আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।